দর্শক শুভেচ্ছা জানাই। মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এ আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা কোমর ব্যথা বনাম কিডনি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। কোমর ব্যথা বনাম কিডনি রোগ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের নেফ্রোলজি ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডাক্তার মোসাদ্দেক আহমেদ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। প্রথমে আপনার কাছে জেনে নিই যে কিডনির কাজ কি আমাদের শরীরে। আপনাকে ধন্যবাদ। আমরা যদিও মনে করে থাকি যে কিডনির প্রধান কাজ হচ্ছে প্রস্রাব তৈরি করা, এটা তো সত্যি কথাই। প্রস্রাব তৈরি করার মাধ্যমে এটা কি করে, বডির যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো সেগুলো বের করে দেয়। তাছাড়াও কিন্তু কিডনির অনেক কাজ আছে আরও, যেমন ধরেন ভিটামিন ডি তৈরি করে, যেটা আমাদের বডিতে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে সাহায্য করে এবং যেটা আলটিমেটলি বোন ফর্মেশন তৈরি করে, হেল্প করে, সেটাও কিন্তু কিডনির একটা কাজ। তাছাড়া কিডনি আবার তৈরি করে বা প্রেশারকে কন্ট্রোল করার জন্য তার অনেক অন্যতম ভূমিকা থাকে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, আমাদের দেহে যে লবণ আছে, সোডিয়াম, তারপরে পটাশিয়াম, এগুলোকে কিন্তু কিডনি নিয়ন্ত্রণ করে, তাই না? এবং সর্বোপরি আরেকটা জিনিস যেটা আমরা অনেকেই জানি না, যে আমাদের রক্ত তৈরিতে কিন্তু কিডনির একটা কন্ট্রিবিউশন খুব বেশি ভূমিকা আছে। জি, আজকের বিষয় যেটা চুজ করা হয়েছে সেটা হচ্ছে যে কোমর ব্যথা বনাম কিডনি রোগ। এবং আপনি আসলে আলোচনার শুরুর দিকে আমরা কথা বলছিলাম, যে আপনি বলছিলেন যে কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আমি আপনার কাছ থেকে আবার জানতে চাই যে কেনই যে এই বিষয়টা সিলেক্ট করার পিছনে কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমি এটা কিছুটা পাবলিক অ্যাওয়ারনেসের জন্যই আমরা চিন্তা করেছি যে আমরা এই ব্যাপারে আলাপ করি। কারণ আমরা যারা নেফ্রোলজিস্ট, যারা নাকি কিডনি রোগী দেখি, প্রায়ই দেখা যায় যে রোগীরা এসে বলছে যে আমার কিডনি রোগ। তো আমরা জিজ্ঞেস করি যে কী সমস্যা, তখন তারা বলছে যে আমার কোমর ব্যথা। আর কোনো সমস্যা আছে? বা যেসব সমস্যাগুলো সাধারণত কিডনি রোগীদের থাকে ওরকম কিছু ওরা বলে না। তো তখন আমরা জিজ্ঞেস করি, আপনি কেন এরকম ভাবছেন? যে বলে যে আমার কিডনি তো কোমরের দিকে কোমরে থাকে। তো সেই জন্যেই আসলে আমার মনে হয় যে আমাদের পেশেন্টদেরকে তখন আমরা বুঝিয়ে দিই যে কোমরে শুধুমাত্র কিডনির যে ব্যথাটা হয়, মানে সেটা কিন্তু খুব নাম্বার কিন্তু কম, মানে 2-3টা রোগ ছাড়া কিন্তু কখনো কোমর ব্যথা হয় না। অথচ কোমরের ব্যথা কোমরের নিজস্ব বিভিন্ন কারণে হয়। তো সেই অ্যাওয়ারনেসটার জন্যেই আমরা ভাবছি যে আমরা এই ব্যাপারে আলাপ করবো আর কি। আচ্ছা, তাহলে এই কোমর ব্যথার সাথে কিডনি রোগের আসলে সম্পর্কটা কি? কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, কিছু আছে। যেমন ধরেন দুটো রোগ, স্পেশালি যদি কিডনিতে কোনো ইনফেকশন হয়, যেটা আমরা পাইলোনেফ্রাইটিস বলি, সেটা কিন্তু প্রচণ্ড কোমর ব্যথা হয়। আরেকটা হচ্ছে যে যদি কিডনিতে স্টোন থাকে, সেই ব্যথা তো মানে অত্যন্ত সিভিয়ার ব্যথা হয়ে থাকে। তো এই দুটো কিন্তু আসলে বেসিক্যালি মানে কিডনির কারণে হয়। কিন্তু আমরা যেটা ভয় পাই যে কিডনিকে কিন্তু আমরা নীরব ঘাতক বলি। তো ওই রোগে কিন্তু কিডনির কোনো ব্যথা বা কোনো রকম কিছু মানে বোঝা যায় না বা হয় না আর কি। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি কারো কিডনি রোগ থাকে কিংবা কোমর ব্যথা থাকে, উনি এই দুইটা আলাদা করবেন কিভাবে? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। এখন কোমর ব্যথাটা হচ্ছে যে আমাকে জিজ্ঞেস করতে হবে যে তার ব্যথাটা কখন থাকে, তার মুভমেন্টের সাথে ব্যথাটা মানে বাড়ে বা কমে কিনা, ঠিক আছে। তারপরে মনে করেন যে আমরা সাধারণত তার হিস্ট্রি নিতে পারি যে হয়তো কোনো একটা হেভি ওয়েট সে ক্যারি করছিল বা কোনো কারণে কোনো স্ট্রেসফুল জিনিস সে ধাক্কাতে মারছে, এইসব কারণে সাধারণত যে স্প্রেইন যেটা হয়, মানে আমরা এটাকে কন্টিশন বলি, বা এইসব কারণে কিন্তু কোনো ব্যথাটা হয়ে যায়। আর কিডনির ব্যাপারটা হচ্ছে এটা আসলে হিস্ট্রি থেকে বোঝা যায়। যেমন ধরেন, যদি আমি দেখি যে না পেশেন্টের জ্বর আছে, কাঁপুনিতে জ্বর আসছে, তার প্রস্রাবে জ্বালা পড়া হচ্ছে, তারপরে আমরা পরীক্ষা করি, আমরা রেনাল অ্যাঙ্গেল বলে একটা জায়গা আছে ঠিক কোমরের কাছেই, তো ওখানে আমরা কিছুটা আঘাত করি, তখন যদি ব্যথা হয় তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো তার কিডনিতে ইনফেকশন আছে, যেটাকে আমরা পাইলোনেফ্রাইটিস বলি। তো তখন আমরা বুঝতে পারলাম যে তারপরে তো অবশ্যই আরও কিছু ইনভেস্টিগেশন লাগে। যেমন আল্ট্রাসাউন্ড যদি করি, সেখানে দেখব যে কিডনির সাইজটা একটু ফোলা ফোলা আছে। তারপরে ইউরিন টেস্ট করলে বোঝা যাবে যে ইউরিনে পাস সেল যাচ্ছে। তারপরে ধরেন টোটাল কাউন্ট যেটা আমরা করি, সিবিসি যেটাকে বলি, সেখানে শ্বেতকণিকার পরিমাণ অনেক বেশি। তো এইসব ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে কিডনি রোগ। আর কিডনি স্টোন তো ধরেন আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে অনেক সময়। তবে অনেক সময় ছোটো ছোটো স্টোন কিন্তু আল্ট্রাসাউন্ডে সবসময় ধরা পড়ে না। তো সেই জন্য সিটি স্ক্যানটা অত্যন্ত আধুনিক একটা ইনভেস্টিগেট পদ্ধতি আর কি। তো আমরা সেইভাবে ওগুলোকে ডিটেক্ট করতে পারি আর কি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আমি নোয়াখালী থেকে জসিম বলছিলাম। জি, জসিম ভাই বলুন। যে আমার সমস্যা হচ্ছে কোমরে ব্যথা কম, এমনি জলে বেশি আর কি। বিকাল বা সন্ধ্যার পরে অনেক বেশি বসা হলে কোমরে জলে, বুঝছেন? আমি আচ্ছা। ডাক্তার দেখাইছি, মেশিনেতে গেছি, উনারা আমাকে ওষুধ দিচ্ছিল টিকাবালি। প্রথম 25 থেকে শুরু করছে, এখন 75 খাচ্ছে আর কি, ডেলি 2টা করে। কিন্তু মাঝে মাঝে নাই, একবারে কোনো ব্যথাও নাই, জ্বলাও নাই। এরপরে দেখা যায় যে শুধু জলে, কোমরটা জলে, অতিরিক্ত জলে, চিনচিন করে জলে। দর্শক, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে দর্শককে, তাহলে করতে পারেন। আপনার কি কোনো ডায়াবেটিস বা তেমন কিছু আছে? জি না, ডায়াবেটিস নাই। আপনার বয়স কত? আমার বয়স 40 বছর। আপনি কি কাজ করেন? আমি ইলেকট্রনিক্স কাজ করি, এমনি বসার কাজ। আপনি কি সারাদিন কি বসে থাকেন? জি, বসাটাই বেশি পড়ে আর কি। আচ্ছা, তো আসলে আপনাকে যে ওষুধ দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার জন্য আমার মনে হয় যে কাজ আপনাকে সাহায্য করবে, আপনার মানে ইমপ্রুভমেন্ট হতে সাহায্য করবে। তাছাড়া আমার ধারণা যে বসে থাকা, সারাদিন বসে থাকাও কিন্তু এবং আমার বিভিন্ন ভঙ্গিতে বসে, সেটা কিন্তু এই ব্যাপারে সচেতন থাকা লাগবে। আর আমার মনে হয় যে ফিজিওথেরাপি যেটা আছে, মানে আমাদের হয় কি, আমাদের মেরুদণ্ডটাকে আমাদের পাশাপাশি যে মাসেলগুলো আছে সেগুলো কিন্তু সাপোর্ট দেয়। তো ফিজিওথেরাপি যদি আপনাকে ঠিকমতো দেওয়া হয়, আপনি যদি নিতে পারেন কয়েক সপ্তাহ, আমার বিশ্বাস যে আপনার এই ব্যথাটা অনেকাংশে লাঘব হবে ইনশাআল্লাহ। স্যার, ব্যথা কম, এই জ্বলাটা বেশি। জি, দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আপনি আলোচনার একটা পর্যায়ে বলেছিলেন যে কিডনি রোগ হচ্ছে নীরব ঘাতক। তার মানে কি কোনো উপসর্গ ছাড়াও কিডনি রোগ থাকতে পারে? জি, আপনাকে ধন্যবাদ। আসলে হয় কি, কিডনির ক্যাপাসিটি বিশাল। মনে করেন যে দেখা যায় যে যখন নাকি 50% কিডনি ফাংশন নষ্ট হয়ে যায়, তখনই ক্রিয়েটিনটা, বেসিক্যালি তো আমরা ক্রিয়েটিন দেখে আমরা সাধারণত ডিটারমাইন করি যে মানে কিডনি কিডনির রোগ অবস্থাটা আছে কেমন কিনা। আছে, তাই না? তো 50% কিডনি ফাংশন যখন নষ্ট হয়ে যায়, তখন ক্রিয়েটিনটা 1.4 থেকে 1.5 মানে বাড়া শুরু করে। অথচ এর আগে কিন্তু পেশেন্ট বুঝতেও পারে না। এবং দেখা গেছে যে যখন 30% কিডনি ফাংশন মোটামুটিভাবে যখন বাকি থাকে, তখনই পেশেন্টের বিভিন্ন রকম উপসর্গ শুরু হয়, যেমন মুখ ফোলা, পা ফোলা, ঘন ঘন প্রস্রাব করা, তারপরে রক্ত কমে যায় এদের, অনেক সময় বুকে ধরফর করা, এই সে। তো সেই জন্যে মানে আসলে তার মানে প্রায় 70% কিডনি যখন তার কার্যক্ষমতা হারায়, তখন উপসর্গ দেখা দেয়, তার আগে না সাধারণত। আর কি ডায়াবেটিকদের হয়তো কিছুটা আগে আসতে পারে, কিন্তু আচ্ছা। সাধারণত দেখা যায় যে 30% যখন থাকে তখনই সাধারণত এই উপসর্গটা দেখা দেয় আর কি। আচ্ছা। তখনই পেশেন্ট আমাদের কাছে আসে সাধারণত আর কি। আচ্ছা, তাহলে এই কী কারণে এই কোমর ব্যথা অথবা কিডনি রোগ হতে পারে? যদি আমরা কারণগুলোর কথা চিন্তা করি, যে যে কিডনি রোগের কারণ কি হতে পারে, আচ্ছা, কিংবা কিডনি রোগের কারণ আসলে অনেক বেসিক্যালি কিন্তু প্রায় 50 ভাগ, শতকরা 50 ভাগ কিডনি রোগ কিন্তু আসে ডায়াবেটিস এবং হাই প্রেশার থেকে। আচ্ছা। একেবারে সোজা সাপটা কথা হচ্ছে যে 50%ই কিন্তু ডায়াবেটিস আর হাই প্রেশার থেকে আসে। তো এই ব্যাপারে আমরা সেই জন্য সব দেশেই কিন্তু, উন্নত দেশে কিন্তু ডায়াবেটিস রোগী এবং প্রেশারদের টাইম টু টাইম কিন্তু চেক করা হয় যে এদের কিডনি স্ট্যাটাসটা কী। যেমন ধরেন ডায়াবেটিস রোগীদের কী হয়, প্রথম ওদের প্রস্রাবের সাথে প্রোটিন যায়। এটা হচ্ছে একটা অ্যালার্মিং যে তার কিডনিটা আক্রান্ত হচ্ছে। তো সেই জন্য বিদেশে প্রতি বছর যে কোনো ডায়াবেটিক পেশেন্টকে ওরা ইউরিন টেস্ট করবে। তারপরে যেমন ধরেন আপনার চোখের আমরা ফান্ডোস্কোপি বলি, রেটিনাটা দেখা হয় যাতে করে আগে থেকে ডিটেকশন হয়। প্রেশারের রুগীকে আমরা ফান্ডোস্কোপি করি, বা এদের কখনো কখনো আমরা ইউরিন টেস্ট করে আমরা দেখি যে কোনো রকম যাচ্ছে কিনা। এছাড়াও কিন্তু আরও কিছু কারণ আছে, যেমন আমরা বলি এক ধরনের প্রদাহজনিত রোগ, যেটাকে আমরা বলি গ্লুমেরুলোনেফ্রাইটিস। এটা বিভিন্ন রকমের হয়ে থাকে এবং এতেও কিন্তু হিউজ অ্যামাউন্ট প্রোটিন যায়। তো সেই রোগটা যদি আমরা আগে ডিটেক্ট করতে পারি, তাহলে পরে লম্বা সময় ধরে চিকিৎসা লাগে, কিছুটা ব্যয়বহুল, তাহলে পরে সেই রোগটাকে কিন্তু আমরা মোটামুটি তার গতিকে আমরা কিছুটা কমিয়ে দিতে পারি, বা অনেক সময় কিডনি রোগ হয়তো হয়ও না, সেরে যেতে পারে। তারপরে আছে খুব কমন একটা জিনিস, আমরা যারা বিভিন্ন ব্যথায় ভুগি, আমরা কিন্তু অনেক মানে কারণে অকারণে আপনার পেইন কিলার খাই। তো এই পেইন কিলার কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যায় যে এটা কিডনির খুবই ক্ষতি করে। তারপরে যদি কিডনিতে পাথর হয়, সে পাথর কিন্তু আলটিমেটলি কিডনিকে নষ্ট করে দিতে পারে। তো সেই জন্য পাথরের চিকিৎসা শুরু থেকে করলে অনেকভাবে কিডনিকে আমরা রক্ষা করতে পারি আর কি। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন, আমরা একটু তার ফোনটা নিই। ঠিক আছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো, সালাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমি মিরপুর 12 থেকে বলছিলাম। জি ভালো আছেন? জি, ভালো আছি আমরা।
জি ম্যাডাম, আমার একটু ডাক্তারের সাথে কথা বলবো। যে অবশ্যই উনি শুনতে পাচ্ছেন। বলেন please। আচ্ছা, আমার মাঝে মাঝে প্রবলেম হয়। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? জি ভালো আছি। তো আমার মাঝে মাঝে প্রবলেম হয়, কোমরে ব্যথা। কোমরে ব্যথা হয় এবং একাই সেরে যায় এই ব্যথা। আর রাত্রিতে আমার ওই প্রস্রাবে একটু প্রবলেম হয়। কোনো কোনো রাত্রে 3 বার 4 বার প্রস্রাব করতে হয়, মানে ঘুম থেকে হঠাৎ করে জেগে প্রস্রাবের একটা বেগ আসে। কিন্তু সেক্ষেত্রে প্রস্রাবটা যে খুব বেশি হয় তা না, তো ক্লিয়ার হয় না। এই প্রবলেমটা আমার মানে মোটামুটি 5-6 মাস যাবত চলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। জি, আমি আপনাকে একটু প্রশ্ন করব, আপনার বয়স কেমন হবে? 46। 46। আর আপনি কি কোনো শারীরিক কোনো পরিশ্রম করেন? আপনার কাজ কি? জি, আমি একটা প্রাইভেট জব করি। প্রাইভেট জব করেন। তো আসলে কোমর ব্যথাটা কিন্তু মানে বললাম যেটা বিভিন্ন কারণে হয়, যে আপনি কীভাবে বসছেন, আপনি কীভাবে মানে হাঁটছেন, এগুলো কিন্তু একটা কন্ট্রিবিউট করে কোমর ব্যথাতে। আর 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 কিছু তো আছে যে হয়তো কোনো কারণে আমরা ওয়েট নিচ্ছি বা কোনো কারণে আমার কোমরে চাপ লাগলো, সেটা তো একটা কোমর ব্যথার কারণ। আর আপনার প্রস্রাবের যে ব্যাপারটা বলছেন, এটা অনেক সময় হয় কি প্রোস্টেটটা হচ্ছে যেখান থেকে পুরুষের বীর্য তৈরি হয়, সেটাকে বলা হয় প্রোস্টেটটা ঠিক ইউরিনারি ব্লাডার যে তার নিচেই থাকে। তো সেটা বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, এবং সেটা শুধু বাইরে থেকে বাড়ে না, ভেতর থেকেও বাড়ে। এখন পেশাবের যে নালীটা আছে সেটাকে করে কি আপনার এই প্রোস্টেট চেপে দেয়, এবং যখন দেখা যায় যে পেশাবের ফ্লো অনেক সময় কমে যায়, কিছু পেশাব হওয়ার পর আবার কতক্ষণ পর আবার হয়, বা রাতে ঘন ঘন পেশাব হয়। সেই ক্ষেত্রে আমার মনে হয় আপনি যদি একজন ইউরোলজিস্টকে দেখান, আল্ট্রাসাউন্ড করলেই কিন্তু জিনিসটা খুব সহজে ধরা যাবে আর কি, এবং এর চিকিৎসা আপনি সহজেই পেতে পারেন। জি, দর্শক আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমি আবারও একটু আমাদের দর্শকের কথার সুর ধরে আমি একটু আপনার কাছে বলি যে তার মানে আমাদের দর্শকের উচিত হবে একজন ইউরোলজিস্টের কাছে যাওয়া, এবং শুধু যদি আলট্রাসোনোগ্রাম করেন উনি, তাহলে বোঝা যাবে যে এটা কি প্রস্টেটের কোনো সমস্যার কারণে হচ্ছে নাকি কিডনির কোনো। কিডনিটাও, এটা আপনাকে ধন্যবাদ। আসলে কিডনিটাও বোঝা যাবে, কিন্তু আসলে এই ব্যথাটা তো কিডনির কারণে যদি হয় তাহলে সেখানে স্টোন থাকতে পারে, কিন্তু তার ব্যথার ধরন যেরকম মনে হচ্ছে, কিডনির ব্যথাটা কিন্তু সাংঘাতিক ব্যথা হয়, মানে অকল্পনীয় ব্যথা। পেশেন্ট বিভিন্ন পজিশন খোঁজে, কেমন মানে কোন পজিশনে তাকে ব্যথাটা কমবে, অনেক সময় ভমিট করে, ঘেমে যায়, মানে প্রচণ্ড ব্যথা। তো ওরকম তো ওনার নাই, আমার মনে হয় না। এটা হয়তো জাস্ট কিছুটা ফিজিওথেরাপি করলে বা যদি কিছু লাইফস্টাইলটা যদি মেনটেন করেন, ব্যথা কমে যাবে। কিন্তু প্রোস্টেটের ব্যাপারটা হচ্ছে যে আল্ট্রাসাউন্ড করলে বোঝা যাবে যে প্রোস্টেটের সাইজ কতটুকু, তারপরে প্রস্রাব করার পরে কতটুকু আমরা যেটাকে রেসিজুয়াল ভলিউম বলি, ওইটা কতটুকু আছে, তার উপর ভিত্তি করে হয়তো মেডিসিন দিলে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে কি কি কারণে কিডনি রোগ হতে পারে, এবং এই যে কোমর ব্যথা অনেকেই মনে করেন যে এটা কিডনি রোগের কারণে হয়েছে, এবং যেটা আপনি মূল মেসেজ আসলে আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দিতে চাচ্ছেন যে কোমর ব্যথা মানেই যে কিডনি রোগ, আসলে ব্যাপারটি তা না। তাহলে একজন কোমর ব্যথা নিয়ে যদি আসেন যার কিডনি রোগ নেই, সেক্ষেত্রে আপনারা কিভাবে চিকিৎসা করেন? ধন্যবাদ। আসলে হিস্ট্রিটা কিন্তু আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। মানে তার ব্যথাটা কখন থেকে কতদিন ধরে এসে কি কখনো, মানে এটা খুব কমন যে আমরা যে কারণ মানে বিভিন্ন সময় যে ওয়েট লিফট করি, এর সাথে কিন্তু কোমর ব্যথার সম্পর্কটা খুব জড়িত। তারপরে কেমন করে ঘুমাচ্ছি, বা অথবা ধরেন কিছু জব আছে যারা নাকি সারাক্ষণ দাঁড়িয়ে থেকে সিকিউরিটি গার্ড, এদের কিন্তু কোমর ব্যথা একটা কমন একটা জিনিস। তো হিস্ট্রি আমাদের জন্য খুব ভালো একটা সাজেশন দেয় আর কি। তারপরে তো ধরেন তার বয়স একটা বড় ব্যাপার, যেমন ইয়াং মানুষের যদি হয়ে থাকে কোমর ব্যথা, তাহলে আমাকে চিন্তা করতে হবে যেটা হয়তো সিম্পল ব্যাক পেন, যেটা মানে মাসল স্ট্রেইন হতে পারে। তো সেখানে এক্সরে আমরা করি, ডোর্সাল লাম্বার স্পাইনের একটা এক্সরে করলে সেটা সাধারণত একটা কার্ভ থাকে, ওই কার্ভটা যখন দেখি যে না ওটা মানে সোজা হয়ে গেছে, তখন সেটাকে আমরা ধরে নিই যে এটা হচ্ছে একটা স্পাজমের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা মাসেল রিল্যাক্সেশন দিই, পেইন কিলার হয়তো দেওয়া হয় কখনো কখনো, আর কিছু এক্সারসাইজের কথা আমরা বলি। আর কিডনি কিন্তু আরও মানে বিভিন্ন কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে, যেমন ধরেন বয়সের কারণে আমাদের বোনসগুলো দুর্বল হয়ে যায়, তাই না, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। ব্যাকবোনের কাজটা কিন্তু হচ্ছে বডিকে সাপোর্ট দেওয়া। এখন যখন নিজে সে দুর্বল হয়ে যায়, তখন কিন্তু সে সাপোর্টটা দিতে পারে না, এবং তখনই তার কোমর ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে হয়তো বা কোনো অর্থোপেডিক্সের কাছে আমরা পাঠিয়ে দিই, অথবা তার যে ক্যালসিয়ামের যে অভাব বা ভিটামিন ডির অভাব বা
দুধ জাতীয় জিনিস খাওয়া, এইগুলো আমরা বলে থাকি। আর সত্যি কথা হচ্ছে যে এই ছোটোখাটো মানে কোমর ব্যথার জন্য কিন্তু এক্সারসাইজটা অত্যন্ত মানে মূল্যবান। কারণ হয় কি যে আমাদের বোনসকে যে মাসেলগুলো সাপোর্ট দেয় সেই মাসেলগুলো তখন স্ট্রং হয়ে যায় এবং তখন দেখা যায় যে সত্যিকারভাবে ব্যথা অনেকাংশে কমে যায়। আর একটা রিস্কি ব্যাপার হচ্ছে আবার বিভিন্ন ইনফেকশনও কিন্তু কোমর ব্যথা হতে পারে। যেমন ধরেন আমরা পক্স ডিজিজ বলি, পক্স ডিজিজ হচ্ছে যে বোনে যদি টিবি হয় সেখানেও কিন্তু অনেক সময় বোন কোমর ব্যথা হতে পারে। অনেক সময় বোন ফ্র্যাকচার হয়ে যায়, মানে কম্প্রেশন ফ্র্যাকচার বলি। তো এগুলো আসলে এক্সরে করলে সহজে ধরা যায় এবং আমরা অ্যাকর্ডিংলি হয়তো অর্থোপেডিক্সের কাছে বা স্পাইনাল সার্জনের কাছে পাঠাই। আরেকটা মারাত্মক জিনিস হচ্ছে যেটাকে আমরা ডিস্ক প্রোল্যাপস বলি। বেসিক্যালি যে ডিস্ক থাকে মানে ভার্টেব্রার মাঝে যে ডিস্ক থাকে সেটা অনেক সময় ডিসপ্লেসড হয়ে যায়। ওটা করে কি, ওটা নার্ভের উপর চাপ দেয় এবং সেটা ব্যথাটা প্রচণ্ড ব্যথা হয়। এবং সমস্যা হচ্ছে যে ব্যথা শুধু মানে শুধু যে ব্যথাই তাই না, এটা বরঞ্চ মানুষকে অনেক সময় প্যারালাইজ করে দিতে পারে। তো সেই জন্য এটা এইসব কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি। আচ্ছা, আপনি আলোচনার একটা পর্যায়ে বলেছেন যে যাদের ডায়াবেটিস থাকে, হাইপারটেনশন থাকে, ব্লাড প্রেশার বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় যে কিডনি রোগ হবার ঝুঁকি বেশি থাকে। আমরা জানি যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার এটা যেমন পুরোপুরি নিরাময়যোগ্য না, এটাকে আমরা ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করে রাখি। কিডনি রোগও কি সেরকম? এটা কি পুরোপুরি নিরাময়যোগ্য নাকি আমাদের এটা কন্ট্রোল করে রাখতে হয়? ধন্যবাদ। আসলে এই রোগটা ওই ডায়াবেটিসের মতো। আমি আমার রোগীদেরকে সবসময় এই কাউন্সিলিংগুলো করে থাকি, কারণ ওরা ভাবে ওরা করে কি একজন ডক্টরের কাছ থেকে আরেকজন ডক্টরের কাছে যেতে থাকে, মানে হয় কি ওদের প্রত্যাশিত আনসারগুলো পায় না বলে। তো বেসিক্যালি কি হয়, যেহেতু ডায়াবেটিস এবং প্রেশার কন্টিনিউয়াসলি কিডনির উপর একটা প্রেশার দিতে থাকে বা অন্যান্য রোগ যেগুলো আছে, এটা দিন দিন কিন্তু কিডনির ইয়েটা মানে দুর্বল হতে থাকে। আর আরেকটা জিনিস ব্যাপার হচ্ছে যে সাধারণত আমরা যেমন বার্ধক্যজনিত কারণে আমাদের অনেক চেঞ্জ হয় বডিতে, আমাদের চুল পাকে, দাড়ি পাকে, চোখে কম দেখি, চামড়াগুলো কুঁচকে যায়। ওরকম কিন্তু কিডনি কিন্তু 40 বছরের পর থেকে প্রতি বছর 1% করে তার কিডনি ফাংশন নষ্ট হয়ে যায়। তো এখন আমাদের যেহেতু হিউজ ক্যাপাসিটি, সহজে এটা ধরা পড়ে না। কিন্তু যখন কিডনি রুগীদের মনে করেন যে হয়তো তার ক্রিয়েটিনটা 2 বা 3 থাকলো, তো এখন সে তো রেগুলার চেক করছে, তো সেইভাবে তখন দেখা যায় যে দিন দিন সেটা বেড়েই চলছে। তো এই জন্য মানে আসলে আমরা চেষ্টা করি যেই কারণগুলো এই কিডনি রোগটাকে বাড়াচ্ছে সেই কারণগুলোকে মানে চিকিৎসা করতে, ডায়াবেটিস কন্ট্রোল করলে, প্রেশার কন্ট্রোল করলে, তারপর হয়তো পেন কিলার যদি সে না খায়, তারপরে কিছু খাওয়া দাওয়ার ব্যাপারে কিছু সচেতনতা, এগুলো করলে মানে এটাকে ধরে রাখা যায় বা এর গতিটাকে কমিয়ে দেওয়া যায়, কিন্তু এটা আসলে নিরাময়যোগ্য না। আচ্ছা, যে আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনে নিই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আছে, স্যারের সাথে কথা। অবশ্যই উনি শুনতে পাচ্ছেন। আমি আপনাকে অনুরোধ করব আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবার জন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আমার পাথর হয়েছিল 1 বছর আগে, আমি অপারেশন হয়েছি। জি। তখন পাথর ধরা পড়ছে, তখন এক ডাক্তার দেখাইছি, ডাক্তারে বলছে যে ঠিক হয়ে যাবে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিডনি ভালো আছে, সব ভালো আছে, হ্যাঁ অপারেশন করলেই ঠিক হয়ে যাবে। পরে আমি কিছুদিন ওষুধ খাইলাম, ওষুধ দিতে, ব্যথা সেরকম ছিল না, হালকা ছিল। তারপরে উনি অপারেশন করলো। অপারেশন করার পরে আমি অনেক অসুস্থ হইতে লাগলাম। জ্বর, কিছুতেই জ্বর কমতেছে না, ব্যথা, যেটা ঘা দিয়ে পানি পড়ছে, মানে অনেক সমস্যা হয়েছে। উনি সুই দিচ্ছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে, দেওয়ার পরে খাওয়ার পরে তাও কমতেছে না স্যার। এভাবে দেখাইতেছি ওনাকে। এখন আর কি উনি কিছুদিন পরে এখন বলতেছে আপনার কিডনি ফালাই দিতে হবে। এখন খুব ব্যথা স্যার, আমার খুব ব্যথা হচ্ছে। এখন আমি বলছি স্যার, আমি তো সব ভালো ছিল, কোনো সমস্যা ছিল না, অপারেশন আপনি করলেন ভালো হয়ে যাবে, এখন তো আমার আরো খারাপ হচ্ছে। এখন স্যার আমি কিভাবে কি করতে পারি, কি সাহায্য পেতে পারি? জি দর্শক,
দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি এবং আপনার প্রতি আমাদের সমবেদনা আছে। তবে আপনার বিষয়টি পুরোপুরি আসলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে পরীক্ষাগুলো করা হয়েছে এবং আপনার কি অসুবিধা ছিল, আপনার কি ধরনের অপারেশন হয়েছে এবং কি করা হয়েছে সেই অপারেশনে, সেটা না জেনে আসলে কোনো কিছু মন্তব্য করাটা বেশ কঠিন। তারপরও আমি আমাদের আজকে যিনি স্যার এসেছেন ওনার কাছে আমি জানতে চাইবো যে আপনার এই ব্যাপারে যদি ওনার কিছু বলার থাকে তাহলে ওনার সেই মতামত দেবার জন্য। না, ধন্যবাদ। আসলে আপনি সঠিক কথা বলেছেন। আমি তাই মনে মনে ভাবছিলাম যে আসলে আপনার যে সমস্যা যেটা, এটা আসলে মানে যদি আমরা পুরো ইনভেস্টিগেশনগুলো না দেখি তাহলে বলা সম্ভব না। কারণ হয় কি, কখনো কখনো বড় বড় পাথর যদি থাকে তো সেগুলো কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে, অথবা কিছু পাথর আছে যেগুলো নাকি মানে কিডনি থেকে বের হওয়ার যে নালীটা থাকে সেখানে আটকে যায়, তখন কিন্তু কিডনির উপর চাপ পড়ে এবং শুরু থেকে যদি সেই পাথর সরানো না হয় তাহলে কিডনি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আসলে আপনার ব্যাপারটা আমরা যদি সরাসরি আপনাকে দেখতাম অথবা আপনার ইনভেস্টিগেশনগুলো যদি আমরা জানতে পারতাম তাহলে হয়তো আমি আরও সঠিকভাবে আপনার এই প্রশ্নের জবাবটা দিতে পারতাম। আমি প্রার্থনা করি আপনি সুস্থ থাকেন বা অথবা আপনি আরেকজনের ডক্টরের হয়তো পরামর্শ নিতে পারেন। জি, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের দর্শকের উচিত হবে যে ওনার ইনভেস্টিগেশন এবং ওনার যে যা যা করা হয়েছে ট্রিটমেন্ট প্ল্যান সব কিছু নিয়ে একজন চিকিৎসকের শরণাপন্ন হলে তাহলে ভালো হবে। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে কিডনি রোগের কি যেটা নিরাময়যোগ্য কিনা পুরোপুরিভাবে, এবং আপনি বলছিলেন যে কারো যদি কিছু কিছু জিনিস বলেছেন, যেমন কেউ যদি ডায়াবেটিস কন্ট্রোলে রাখে, হাইপারটেনশন কন্ট্রোলে রাখে এবং কিছু খাদ্যাভ্যাস যদি নিয়ন্ত্রণে রাখে তাহলে হয়তো এটা কিছুটা সময় ডিলে করা যাবে। আর কি কি উপায় আছে যে একজন যদি মেনে চলেন উনি কিডনি রোগকে প্রতিরোধ করতে পারবেন? এগুলোর সাথে কি আরো কিছু আছে? আমি ঠিক প্রশ্নটা মানে কিডনি রোগ প্রতিরোধ করার জন্য একজন কি কি করতে পারেন যে আমার যাতে কিডনি রোগ না হয়? আসলে এটা হয় কি, বেসিক্যালি তো ধরেন যেটা আমি বললাম যে ডায়াবেটিস প্রেশার তো আছেই না। এখন ধরেন আমরা মানে কখনো কখনো দেখা যায় যে কিডনি যে আগে বলেছি কিডনি ইনফেকশন, এখন হয়তো বা ইনফেকশনটা যদি লেট করে ধরা পড়ে তাহলে কিন্তু কিডনিটা আলটিমেটলি অনেকটা অংশে ড্যামেজ হয়ে যায়। তো আসলে শুরুতে এবং একজন পেশেন্টের সচেতনতার প্রয়োজন আছে। হয়তো কোনো কারণে মনে করেন পাটা ফুললো, তো পা ফুললেই অথবা পেশাবের সাথে বেশি করে যাচ্ছে, ফেনা যাচ্ছে, তখন যদি সে ডক্টরের শরণাপন্ন হয় তো সেই সব ক্ষেত্রে আমরা কী করি, আমরা দেখি যে তার কতটুকু প্রস্রাবের সাথে প্রোটিন যাচ্ছে এবং এটা তার ভিত্তিতে অনেক সময় আমরা বায়োপসি করি। বায়োপসি অর্থ হচ্ছে যে কিডনি থেকে একটা টিস্যু আমরা দেখি যে সেটা কী ধরনের রোগ, তারপরে তার যদি চিকিৎসা করা হয় তাহলে দেখা যায় যে এগুলো অনেক সময় ভালো হয়ে যায়। তো সেটা বলছি যে সচেতনতা প্রয়োজন আছে। তারপরে যে পেইন কিলার যেটা বলছি এগুলো কম করে খাওয়া, তারপরে মনে করেন যে প্রোটিন সবসময় দেখা যায় যারা ওভারওয়েট যারা হয় তাদের একটা লেপটিন বলে একটা হরমোন ওরা তৈরি করে, এটা দেখা যায় যে এটা কিডনির ক্ষতি করে। তো সুতরাং ওভারওয়েটটাও কিন্তু ইনডাইরেক্টলি কিডনিকে আক্রান্ত করছে। তারপরে পেন কিলার কথা তো বললামই, প্রেশার কন্ট্রোল করা, এগুলো মেনটেন করলে মোটামুটি একটা সুস্থ জীবনযাপন করা যায়। আর প্রোটিন তো কম খাওয়া, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আর কি। আচ্ছা, এই যে আপনি বিভিন্ন ফ্যাক্টরের কথা বললেন যে যেই বিষয়গুলো মেনে চলা উচিত এবং সচেতনতা এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন কেউ যদি সচেতন থেকে আপনাদের কাছে আসেন এবং যে কিডনি রোগ আছেন কিনা, সেক্ষেত্রে আপনারা কি কি পরীক্ষা করে বুঝতে পারেন যে হ্যাঁ তার কিডনি রোগ আছে? হ্যাঁ, আমরা তো প্রথম তাকে পরীক্ষা করব, মনে করেন যে মুখে ফোলা বা পায়ে ফোলা অথবা তার রক্ত কম কি না, এই তিনটা জিনিস আমাদেরকে কিছুটা আইডিয়া দিবে। এবং তারপরে কিন্তু পরীক্ষাটা খুব বেসিক্যালি কিডনির শুরুতে যদি আমরা চিকিৎসা ধরতে চাই তাহলে পরীক্ষাটার উপর আমাদের অনেকাংশে নির্ভর করতে হয়। যেটা বলছিলাম যে অনেক এগিয়ে যাওয়ার পরে কিন্তু এই উপসর্গগুলো দেখা দেয়, তাই না? তো আমরা যেটা করি, আমরা তো একটা হিমোগ্লোবিন করে দেখব যে তার হিমোগ্লোবিনটা কত আছে। সাধারণত হিমোগ্লোবিন ড্রপ করে, তারপরে ক্রিয়েটিনটা বাড়বে, ইলেকট্রোলাইটসে সোডিয়াম পটাশিয়ামে কিছুটা থাকে, আপনার ইনব্যালেন্স থাকে, ক্যালসিয়ামটা কম থাকে, অনেক সময় ইউরিক অ্যাসিড বেশি থাকে। তারপরে পিটিএস বলে একটা হরমোন আছে যেটা ক্যালসিয়ামের সাথে সম্পর্কযুক্ত, ক্যালসিয়াম কম থাকলে বেশি এটা সিক্রেশন হয়। তো এরকম পিটিএস যদি বেশি থাকে তখন আমরা ধরে নিই যে তার
কিডনির সমস্যা আছে। আরেকটা জিনিস খুব সুন্দর, খুব সহজে যেটা আমাদেরকে সাহায্য করে, যে আল্ট্রাসাউন্ড। কিডনি আল্ট্রাসাউন্ড করলে কিডনির সাইজটা সাধারণত 9 থেকে 11 সেন্টিমিটার হয়ে থাকে, কিন্তু যদি দেখা যায় যে এই সাইজটা ছোট, 8-এর মতো বা 8.5-এর মতো, তখনই আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি যে এগুলোর সমন্বয়, এতগুলো ইনভেস্টিগেশনের সমন্বয়ে হয়তো তার কিডনি রোগ আছে। আর এগুলো যদি মোটামুটি ভালো থাকে তাহলে তো আমরা ধরে নিতে পারি যে না, কিডনিতে রোগের তার সে আচ্ছা। আক্রান্ত নয়। আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে অ্যাকিউট কিডনি ডিজিজ এবং দীর্ঘমেয়াদী কিডনি রোগ, যেটাকে আমরা ক্রনিক কিডনি ডিজিজ বলি, এই দুটোর মধ্যে পার্থক্য কী? ধন্যবাদ। অ্যাকিউট কিডনি ডিজিজটা হচ্ছে আসলে যেগুলো সাময়িক রোগ হয় না, হঠাৎ করে কিডনিটার ক্রিয়েটিন অনেক বেড়ে গেল, আবার এটা ঠিক হয়ে যায়। সাধারণত দেখা যায় যে যদি ভলিউম ডিপ্লিশন হয়, দ্যাট মিনস কোনো রোগীর যদি অনেক বমি হয় বা লুজ মোশন হয়, তখন তার শরীরে পানির অভাব দেখা দেয়। তো সেটা একটা অন্যতম কারণ। তখন হয় কি, কিডনির উপর চাপ পড়ে এবং ক্রিয়েটিন অনেক বেড়ে যায়। তারপরে ধরেন ইনফেকশন যদি হয়, কখনো ধরেন সেপসিস হচ্ছে, সেটাও কিন্তু কিডনির ক্রিয়েটিনকে অনেক বাড়িয়ে দেয়। তবে যদি আমরা আন্ডারলাইং যে কজগুলো আছে, মানে ডায়রিয়াটাকে যদি হচ্ছে সেটাকে বন্ধ করতে পারি, পানির যে অভাব সেটা যদি পূরণ করা যায়, বা ইনফেকশন হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে সেটাকে ঠিক করলাম, তাহলে দেখা যায় যে আলটিমেটলি ক্রিয়েটিনগুলো নিচে নেমে মোটামুটি ঠিক হয়ে যায়। আর ক্রনিক কিডনি ডিজিজটা কিন্তু ওরকম না, এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী রোগ এবং এটা দিন দিন বাড়তে থাকে। তো এটার জিনিসটা হচ্ছে যে আমি যেটা আগেই বলছিলাম আপনাকে, যে বয়সের সাথে কিছু পরিবর্তন হয় কিডনির, যে একটু একটু করে বাড়ে। আর তারপরে নেফ্রন, আমাদের এক একটা কিডনিতে আপনার প্রায় 10 লাখের মতো করে নেফ্রন থাকে। তো এগুলো হয় কি, সময়ের সাথে সাথে এগুলোর সংখ্যাগুলো কমতে থাকে এইভাবেই, এবং যখন কমতে থাকে তার যে ফিল্টারিং ক্যাপাসিটি সেটা কমে যায়, এবং তখনই কিন্তু ক্রিয়েটিনটা বাড়তে থাকে। তো এই সিকিডি যেটা আমরা বলি, সেটা আসলে যদি রেগুলার ফলো আপে একজন পেশেন্ট থাকে, তাহলে পরে এটাকে বহুদিন ধরে রাখা যায়। এবং আমরা মনে করেন যে ধরেন এদের অনেক সময় হিমোগ্লোবিন কমে যাচ্ছে, সেখানে আমরা হিমোগ্লোবিনটা যদি বাড়িয়ে দিই, তাহলে পেশেন্টের ফিটনেসটা ভালো থাকে, এবং কিডনিতে সার্কুলেশন ও ব্লাড সার্কুলেশন ভালো থাকলে তার নিউট্রিশন ভালো পাচ্ছে। তো এগুলো তার যে ইয়েটা, মানে খারাপের দিকে যাওয়ার যে একটা প্রবণতা, সেটাকে কমিয়ে দেয় আর কি। তারপরে খাওয়ার ব্যাপারে যেমন ধরেন আপনি ওই যে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট, মানে এটা হচ্ছে যে প্রোটিন রেস্ট্রিক্টেড ডায়েট মানে এই না যে আপনি প্রোটিন খাবেন না, আপনাকে প্রোটিন আপনি খাবেন, কিন্তু আপনাকে পরিমিত পরিমাণ আর কি। যেমন ধরেন আমরা সাধারণত মনে করি যে 70 কিলোর একটা মানুষ যদি একজন মানুষ যদি হন, তাহলে পরে তাকে 45 থেকে 50 গ্রাম প্রোটিন 24 ঘন্টায় খাওয়া লাগবে। তো সেটা আসলে কেমন, মানে ডায়েটিশিয়ান সেটাকে সুন্দর করে করে দিবে, মানে লিস্টটা দিয়ে দিবে। তো আমরা যদি বলি, তাহলে আমরা বলবো যে হয়তো এক টুকরা মাছ হয়তো লাঞ্চের সময় খেলো, হয়তো মুরগির একটা রান হয়তো ডিনারের সময়, কখনো কখনো দুধ খেতে পারে, হয়তো 1 কাপ দুধ হয়তো মাঝে মাঝে খেলো, বা ডালও খাওয়া যেতে পারে। মানে কোনো কিছু একেবারে নিষিদ্ধ না, তবে পরিমিত খেলে পরে দেখা যায় যে কিডনির যে গতিটা সেটাকে অনেক দিন ধরে রাখা যায় আর কি। আর আগে যেটা বলছিলাম যে ডায়াবেটিস আর প্রেশার কন্ট্রোলটা কিন্তু অন্যতম, যাদের সাধারণত ডায়াবেটিস প্রেশার থাকে তাদের জন্য যে কোনো মূল্যের বিনিময়ে যেন ওরা এই দুটো রোগকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, জি, আমি আপনার কাছে এই পর্যায়ে জানতে চাইবো যে কিডনি রোগের সাথে কিন্তু ডায়ালাইসিস কথাটা খুব ওতপ্রোতভাবে জড়িত। তো এই ডায়ালাইসিস মানে কি এবং কি কি ধরনের হয়? আচ্ছা, ডায়ালাইসিস হচ্ছে আসলে একটা মেশিন যেটা নাকি কিডনির কাজ করে। কিডনি কাজ করা মানে কি, কিডনি হয় কি, বডিতে যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো বের করে দেয়। ডায়ালাইসিসে আমরা ঠিক তাই করি। আসলে আমাদের দেহে যে বাড়তি যে জিনিসগুলো, অপ্রয়োজনীয় জিনিসগুলো, সেগুলো আমরা ডায়ালাইসিসের মাধ্যমে বের করে দিই। আর যেই জিনিসগুলো, যেমন ধরেন কী বাড়তি থাকে, যেমন ধরেন ইউরিয়া থাকে, ক্রিয়েটিনিন থাকে, পটাশিয়াম থাকে, আরও কিছু জিনিস আছে, সেগুলো আমরা বের করে দিচ্ছি। আর যেগুলো আমাদের প্রয়োজন, যেমন আমাদের ক্যালসিয়াম কম থাকে, আমরা ডায়ালাইসিস থেকে ক্যালসিয়ামটা নিতে পারি। তো যেগুলো প্রয়োজন, যেমন সুগার অনেক সময় কম থাকে, সেটা আমরা ডায়ালিসিস থেকে আমরা নিতে পারি। তো আসলে এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ মেকানিজম আর কি। তো ডায়ালিসিসটা সাধারণত কাদের লাগে, আমরা সাধারণত ডাক্তাররা মানে যারা বলি যে জিএফআর অর্থ হচ্ছে গ্লোমেরুলার
ফাংশন জিএফআর গ্লোমেরুলার ফাংশনাল রেট এটা হচ্ছে কি সাধারণত 10%-এর কম যদি হয় তাহলে সাধারণত আমরা একজন পেশেন্টকে ডায়ালাসিসের দিকে যেতে বলি। আর সাধারণত মনে করেন যে যেই সব পেশেন্টরা রেগুলার আমাদের ফলো আপে থাকে এর সাধারণত নিয়ন্ত্রিত জীবনযাপন করে, তো যখন নাকি জিএফআরটা 10-এর কম হয় তখনই আমরা ওদেরকে বলি যে আপনার হয়তো এখন ডায়ালাসিস করার সময়। আর অনেক সময় দেখা যায় যে আমরা অ্যাকিউটলি মানে হঠাৎ করে এমার্জেন্সি বেসিসেও কিন্তু ডায়ালাসিস করতে হতে পারে। যেমন ধরেন হঠাৎ করে একটা পেশেন্টের মানে শ্বাস নিতে পানি ঢুকে গেল, বা তার পটাশিয়াম অনেক বেশি, অথবা সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, এগুলো কিন্তু মানে প্রায় আমরা পাই। এরা খুব কেয়ারফুল থাকে না, সেক্ষেত্রে ডায়ালাইসিস করে আমরা চেষ্টা করি যে বডির যে ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো বের করে, তারপরে বডিতে অ্যাসিডিটি হয় মানে অম্লত্বের পরিমাণ বেড়ে যায়, তো সেগুলো কমানোর জন্য আমরা সাধারণত ডায়ালাইসিস দিয়ে থাকি আর কি। আচ্ছা, আমাদের হাতে আসলে আর বেশি সময় নেই। আমি চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে দেবার জন্য অনুরোধ করছি। জি, আসলে আমরা তাহলে আমাদের আলোচনা থেকে জানতে পারলাম যে কোমর ব্যথা মানেই যে কিডনি রোগ তা কিন্তু নয়। সুতরাং আর বিশেষ করে দুটো কারণে সাধারণত কোমরের ব্যথা হয়ে থাকে। তো আপনাদের যদি কেউ চিন্তাগ্রস্ত হন কোমর ব্যথা নিয়ে, আমার মনে হয় যে ডাক্তারের সাথে যোগাযোগ করলে ডাক্তার আপনাকে সঠিক গাইডেন্স দিতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কথার অনেকটা অংশ জুড়েই ছিল যে ডায়াবেটিস আর হাইপারটেনশন নিয়ে। আসলে এই ডায়াবেটিস হাইপারটেনশন কিন্তু অনেক রোগের কারণ, আর স্পেশালি যেটা বলছিলাম যে 50% কিডনি কিন্তু খারাপ হয় এই ডায়াবেটিস এবং প্রেশারের কারণে। তো আমার আবেদন থাকবে যে আপনারা যাদের এই রোগ দুটো আছে তারা যেন সঠিকভাবে এটাকে নিয়ন্ত্রণ করেন এবং একজন ডাক্তারের ফলো আপে থাকেন। আপনাদের ধন্যবাদ। জি, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি আপনার কাছে আরও একটু জানতে চাইবো যে আপনি যদি এই ব্যাপারে পরামর্শ দেন যে কিডনি রোগীদের খাবারের বিষয়টা কীরকম হবে। জি, ধন্যবাদ। কিডনি রোগীদের খাবারটা হচ্ছে আসলে যেটা বলছিলাম যে পেইন কিলার কিন্তু কখনই খাওয়া উচিত না, কারণ পেন কিলার খেলে কিন্তু মানে সরাসরি কিডনির ক্ষতি করে। আর যেটা আমি প্রোটিনের কথা বলছিলাম যে রেস্ট্রিক্টেড প্রোটিন, সেখানে যে মাছ, মাংস, দুধ, ডাল এই জিনিসগুলো আপনাকে কম করে খাওয়া লাগবে। আমি হয়তো আগে কথায় বলেছিলাম যে সাধারণত যদি আপনার ওয়েট যদি 70 কিলোর মতো হয় তাহলে 45 গ্রামস প্রোটিন আপনি খেতে পারেন। তবে সচেতন থাকাটা মানে সবসময় আপনি যদি প্রোটিনটা যদি মনে করেন যে কম করে খান তাহলে আপনার কিডনিটা হয়তো অনেক দিন ধরে এটা মোটামুটি একটা স্থিতিশীল পর্যায়ে থাকবে আর কি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক আপনাদেরকে ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি কোমর ব্যথা বনাম কিডনি রোগ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরও আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।